সালমান শাহর যে মামলাটি হয়েছিল সেটি পুলিশ হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে। রমনা থানায় এই হত্যা মামলাটি পুলিশ এখন ইনভেস্টিগেশন করছে। সালমান ভক্তরা তারা চেয়ে আছেন এর সুষ্ঠু এবং ন্যায় বিচার। তার পরিবারের সাথে আমরা এসেছি এবং তার পরিবারের সাথে আমরা কথা বলবো। তার মা জননী যিনি নীলা চৌধুরী, গত 29 বছর ধরে তিনি এই মামলাটি লড়ে যাচ্ছেন। আজ আমরা তার কাছ থেকে জানতে চাইব এই মামলার আদ্যোপান্ত এবং এই মামলা আসলে তিনি কিভাবে লড়েছেন এবং এই মামলা থেকে তিনি তার প্রত্যাশা কী এবং বাংলাদেশ সরকারের কাছে তার দাবি কী, এর পুরো বিষয় তার কাছে জানতে চাইব। আমার সাথে রয়েছেন তার ছোট ভাই শাহরান চৌধুরী, তার কাছ থেকেও আমরা তার অনুভূতি জানতে চাইব। চলুন আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী, সমগ্র বিশ্বের যত বাঙালি এবং সালমান শাহ ভক্ত যারাই আছেন, যে যেখানে আছেন, সর্বস্তরের সবাইকে, প্রিয়জনকে আমার সালাম, অভিনন্দন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার এই জন্য, আল্লাহ আমাদেরকে স্বস্তির নিঃশ্বাস ফেলার একটা সুযোগ দিয়েছেন এবং ধৈর্য যারা করে, সবর করে, তার সাথে তিনি আছেন, সেটা প্রমাণ হয়ে গেছে। বাংলাদেশে এখন দুটি মামলা চলছে। একটা শেখ হাসিনার মামলা, একই উকিলের কাছে, একই সলিসিটার, এবং সালমান শাহর মামলা। আমি নিজেই চিন্তা করে অবাক হয়ে গেলাম যে দুইটা রাষ্ট্রীয় মামলা একই ব্যক্তির কাছে একই সময়ে চলছে। আমার উকিল এখানে আর্ধেক করে ওখানে দৌড়াচ্ছে। কারণ আমি শেখ হাসিনা থাকাকালীন সময় সত্যি কথা বলতে কি সরকারকে ওইভাবে আমি বলিনি যে আপনি আমার মামলাটা দেখেন, কারণ আমি আল্লাহতে বিশ্বাসী। আমি আমার ছেলে আত্মহত্যা করে নাই, নিহত হয়েছে। আমি রাষ্ট্রের কাছে যে দাবি করা উচিত, যেটা চাওয়া উচিত, আমি মামলা করতে চেয়েছি। আমার মামলাকে প্রভাবিত করে তারা, ওই সরকারি দলের অনেক লোক ওখানে ইনভলভ ছিল, মাফিয়া ইনভলভ হয়ে আমার ছেলেকে যেখানে হত্যা হয়েছে সেটাকে আত্মহত্যা বলে প্রমাণ করে আমাকে চাপানোর চেষ্টা করা হয়েছে, আমাকে মেরে ফেলার, আমাকে গুম করার চেষ্টা করা হয়েছে। কেন? আমি ছেলের হত্যার মামলা চাই বলে, আমি হত্যা প্রমাণ করতে চাই, আত্মহত্যা না। সেই কারণে এই যে মামলাটা এখন হত্যা মামলা হিসাবে যে রেকর্ড হলো, এটা কিভাবে এই রেকর্ডটার এই প্রেক্ষাপটটা একটু বলবেন? প্রেক্ষাপট ওইটা তো ইজিলি পারতো। আচ্ছা, এটার হ্যাঁ ভালো প্রশ্ন। এটা অনেকেই বুঝে না, খালি বলে যে ডেট পাল্টাচ্ছে, ডেট পাল্টায় নাই। শেষের দিকে, আজকে আমি মন খুলে আজকে বলতেছি এটাতে টিভিতে, যে আমি শেষের দিকে আমার উকিলকে বলেছি আমি এখন আসবো না, আপনি যতটুকু পারেন ডেট নেন। তো বললো যে আর তো ডেট দিবে না। আমি যদি অসুস্থ থাকি ডেট তো দিতেই হবে। তো তাকে আমি কারণটা বলি নাই, এখন আমি বলছি কারণটা কি। আমি জানতাম যে ওই সরকারের সময় আমার বিচার হবে না, কারণ আমাকে গুম করতে চেয়েছিল। আমি 2018 সালে আমি এই দেশে আমি রয়ে গেছি। এখন আমার জীবন তো আমার রক্ষা করতে হবে, সেই জন্য যাইনি। তো সেই কারণে আবার শেষের দিকে বলা হয়েছিল যে মামলাটা এভাবে নষ্ট হয়ে যাবে আপনি যদি না আসেন। তো মাঝখানে আমি আমার ভাইকে আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়েছি, যেটা লাগবে সে সেটা ওখান থেকে করবে। আমি যখন যাওয়ার, আমি ঠিকই চলে, আমি এখান থেকে তাকে এবং কোর্টকে আমি নির্দেশ দিয়ে যাচ্ছি সবসময়। আপনি যে মামলার যা একটু হত্যা মামলা হিসাবে রেকর্ড হলো, এই মামলার আসামি কারা কারা? এটা প্রথমে 1 নম্বর আছে সালমান শাহের স্ত্রী সামিরা হক, তারপরে তার আজিজ মোহাম্মদ বাহাই, ও কিন্তু ভাই না, বাহাই, আজিজ মোহাম্মদ বাহাই, তারপরে লুসি হক সামিরার মা, তারপরে ডনের সাথে যারা একটা গ্রুপ ছিল যাদের কথা বলেছে ওই রিজবি, আমি সবার নাম এখন বলতে পারবো না। ওইখানে 11 জনের নাম দিয়ে, এবং গং আছে 11 জন না, এটা 100 জন বা 70 জনের উপরে যাবে তালিকা। এই গংরা কারা কারা হতে পারে? এই গং বলতে ওই তো বললাম আমি, এখানে মোস্তাক আসবে, তার হাজবেন্ড যার সাথে বিয়ে হয়েছিল, সালমানের বন্ধু ছিল, ঘরে ছিল, তার সাথেই বিয়ে হলো কেন? ওখানে তার সাথে এটা নিয়ে পারিবারিক একটা দ্বন্দ্ব ছিল। ডনের সাথে ওখানে আরও অনেকেই আছে, যেমন ফিল্মি সিন্ডিকেটের কারণে আমার ছেলে মারা গেছে, বাদল খন্দকারের নাম এখানে আছে এজাহারে। ফিল্মের অনেকের নাম আসবে, শাহ আলম কিরণ, তারপরে আরও আছে নাম এখন আমি বলতে চাচ্ছি না। আর সোহানুর রহমান সুশান্ত মারা গেছেন। আনন্দ ফিল্মসের সিরাজুল ইসলাম, সুকুমার রঞ্জন, যেখানে শোনা যায় ভারতের দিয়ে মারা হয়েছে, তো উনি ভারতের লোক ছিলেন এবং এমপি ছিলেন, বনোজ কুমারের খুব কাছের লোক ছিলেন। তো এই হলো এই আর মাঝখানে বলতে হয় যে বনোজ কুমার আমার পিবিআইয়ের কর্তা ছিলেন, হয়তো কর্মকর্তা। উনি যে সাজানো নাটকটা করেছেন, এখন জানা যাচ্ছে তিনিও ভারতীয় ছিলেন, তার ভারতীয় পাসপোর্টও ছিল। আপনি কি বলতে চাচ্ছেন যে ভারতীয় একটা ইন্ধন ছিল তার হত্যার ক্ষেত্রে? আছে, কারণ আজিজ মোহাম্মদ ভাই একজন যখন খুব কর্মক্ষম, মানে খুব পাওয়ারফুল লোক, ওরা তো মাফিয়ার সাহায্যে চলে,
তো কিছু করে, তখন তারা নিজের হাতে তো কিছু করে না, কাউকে ভারতীয় মানুষ নিয়ে কাউকে দিয়ে তারা এভিডেন্স রাখে না, তারা ওইভাবেই কাজ করায়। আপনি কোনো আশঙ্কা করতেছেন যে পূর্বের মতোই আবার মামলাটি গতি ঠিক থাকবে, নাকি আসলে এই মামলাকে আবার নয়ছয় হবে মনে করেন? আল্লাহকে উদ্দেশ্য করে বলছি যে আল্লাহ যেন আমাকে অতটা সেফ রাখেন। ইনসিকিউর, আমার ভাইও এখন ইনসিকিউর, কারণ দেশের মধ্যে অনেক লোক এখনও উল্টোপাল্টা, আমাদের দেশে কোনো আইন এখনও ঠিক হয় নাই। তাহলে বর্তমান সরকারের উপর আপনার কনফিডেন্স আছে? তাহলে কনফিডেন্স অবশ্যই আছে, আদালতের উপর তো আরও কনফিডেন্স বেড়ে গেছে কতদিন থেকে, কারণ আমার মনে হয়েছে আল্লাহর ফেরেশতা কেউ কিছু বলে দিচ্ছে। এই জাজ যেভাবে যেভাবে উনি যে জাজমেন্ট পড়েছেন বা রায় দিয়েছেন, আমার মনে হয় না পৃথিবীর অনেকখানি শুনলে এই রায়টা পড়ার স্টাইল এবং উনি যেভাবে এই রিজভির ইয়েটা পড়েছেন ওটি, আমার মনে হয় না উকিল আদালত বা থানা কেউ কোনোদিন এভাবে পড়েছে। আমি নিজেও তো বুঝি নাই, উনি বলার পরে আমি দেখলাম যে হ্যাঁ এখানে তো অনেক কিছু আছে, এবং সেই কারণে উনি বলে দিয়েছেন এটা মার্ডার। উনি নিজে বলেছেন এটা খুন, এটা খুন, এটা আত্মহত্যা হতেই পারে না। এই কথাটা একজন জাজের এটা বহু গুরুত্বপূর্ণ, এবং আমি আশা করি আল্লাহ তাকে সেফ রাখুক এবং আমাদেরকেও সেফ রাখুক, অন্য কোনো অশনি সংকেতের যেন কোনো ইয়ে না হয়। আপনি একটা কথা বলছেন যে আপনাকে 2018 সালে প্রায় গুম করার প্ল্যান ছিল, এটা কেন তারা করতে চেয়েছিল? আমাকে গুম করার কারা এটা চেয়েছিল? কারা, ও বলছে যে আমার নেত্রীর বাসায় কাউকে বলতে শুনছে, যেমন ফিল্মের লোকজন যায় এখানে, অনেকবারই শুনেছি কেউ কেউ নেত্রীকে, একদিন প্রথম শুনেছিলাম নেত্রীর কাছে গিয়ে আমার নামে অনেক বদনাম করছে, নাম বলতেছি না, বদনাম করে টাকা পয়সা অনেক দিয়ে টিয়ে নেত্রী এক পর্যায়ে রাগ করে উঠে চলে গেছেন, বলছেন আমার লোক জেনেও তুমি আমার কাছে নালিশ করলে, কিন্তু পরবর্তীতে তুমি সেটা আর করেন নাই, আমাকে শেল্টার দেন নাই। পরবর্তীতে যেমন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে আমি ভালো সদ উত্তর পাই নাই, ওনার কাছে ভালো উত্তর, ওনারা তো এখন দেখা গেছে মনোজ কুমার স্বরাষ্ট্রমন্ত্রী পুরা গ্রুপটা আমার এগেনস্টে ছিল। তা আমাকে যখন আল্লাহ সেভ করছে, নিশ্চয়ই আমার কোনো আল্লাহর কাছে প্রতি কিছু একটা ইয়ে আছে, নাহলে আমি সেভ থাকতাম না। তা আমাকে ওই বাসায় যখন কথা হয়েছে, একটা কাজের মেয়ে, মানে ভালো মহিলা আমাদের মতন, আমি তাকে সাহায্য করেছিলাম, গরিব মানুষ। আমার নেত্রীর বাসায় তো অনেক নেতারাই কাজ করে, ও কাজ করতো, রান্না করে সাহায্য করতো, তো সে শুনে ফেলছে। তো যেহেতু আমি তার উপকার করেছি, সে এসে একদিন আমার হাতে ভাইয়ের ধরে বলছে না আম্মা আপনি চলে যান। আমি কেন রেখি হয়েছে, বলে আমি শুনছি আপনার গুম করে ফেলাইব। ওই দিন ওই মুহূর্তে জানার পরে আমি বিমান অফিসে গেছি, সঙ্গে সঙ্গে টিকিট নিয়েছি, ওখান থেকে বিমানের গাড়িতে এয়ারপোর্ট গিয়ে আমি চলে আসছি। এবং এই মামলা যে এতদিন 29 বছর চললো, এই 29 বছরের বিনোদন জগৎ বলেন কিংবা পলিটিক্যাল বলেন কিংবা আজিজ মোহাম্মদ ভাইয়ের যে সারাউন্ডিং, এদের মধ্যে আপনি কাকে কাকে মনে করেন তারা আসলে এই মামলা প্রভাবিত করতে পারে এবং তারা অতীতে প্রভাবিত করেছে? অতীতে প্রভাবিত করেছে, এখন পারবে না, কারণ এখন আজিজ মোহাম্মদ ভাই নিজেই অসুবিধায় আছে, কারণ সে আমার মামলার আসামি। সোহেল চৌধুরী মারা গেছে, সোহেল চৌধুরীর মামলার আসামি সে ডিক্লেয়ার হয়ে গেছে, শাস্তিও হয়ে গেছে, সে আসলেই অ্যারেস্ট হবে। এই মামলাটা রেকর্ড হওয়ার পর থেকে পুলিশের পক্ষ থেকে আপনি কোনো কি ধরনের বক্তব্য পেয়েছেন? পুলিশ আসলে কি আন্তরিক এটা গিয়ে তদন্ত করতে কিংবা আসামি গ্রেপ্তার করতে? এবং এখনও তো কোনো আসামি গ্রেপ্তার হয়নি, তো আপনি এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, 48 ঘন্টা হয়ে গেছে, এটা আমি আজকে আমার এর সঙ্গে কথা বলেছি, উনি বলছেন যে প্রসেসিং হচ্ছে, সময় অনুযায়ী হয়ে যাবে। তারা আন্তরিক তো দেখেছি, বিগত দিনেও কিন্তু আন্তরিক ছিল পুলিশ প্রথম, পরের দিকে উপরের দিক থেকে আসার পরে বায়াসড হয়ে প্রভাবিত হয়ে গেছে, কিন্তু কেউ বাধ্য হয়েছে। কিন্তু এখন আশা করি সেটা হবে না, তারা আন্তরিক, কারণ সবাই ভক্ত। ওই দিন যেটা দেখছি কোর্টে, আমার মনে হয় এজলাসের ওই দিন সারাদিন খালি সালমান শাহর মামলাটাই হয়েছে, সকাল থেকে 5টা পর্যন্ত এই কোর্টে। তো আশেপাশে যারা ছিলেন তারাও কিন্তু খুব মাইনরিটলি এটা ফোকাস করছেন যে আজকে সালমান শাহর মামলা আছে, এবং সবাই মন থেকে চাইছেন যে একটা সুরাহা হোক, এই কারণে এটা হয়েছে। একটি কথা বলছেন আপনি যে বিনোদনে যিনি সালমান শাহর কো আর্টিস্ট যারা ছিলেন, শাবনূর, মৌসুমী সহ বিভিন্ন নায়িকারাও ছিলেন, নায়করা ছিলেন, তারা আসলে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন, অতীতও জানিয়েছিলেন। তারা আসলে এই যে তাদের যে অবস্থান এবং তাদের বক্তব্য, এগুলো একটু দুয়াশার মতো মনে হয়। আপনি কি এটা কিছু বলবেন? এখানে দুয়াশা ঠিক আছে, দুয়াশা তো অবশ্যই আছে, এরা সবাই প্ল্যান না করলে একটা মানুষ মরে কেমনে। এফডিসি শেষ, এফডিসিতে কেউ আসতেছে না কেন, এই প্রশ্নের উত্তর পেলেই সব পাওয়া যাবে, কারণ এফডিসি নিরাপদ না, বিভিন্ন কারণ আছে, এটা ফিল্মি সিন্ডিকেট অনেক জড়িত আছে। আমার এই মামলায় আরও অনেকের নাম এসে যাবে, অটোমেটিক্যালি এসে যাবে, কারণও বুঝাই দেওয়া যাবে কেন। এখানে আমার সালমান শাহর প্রথম নায়িকা মৌসুমী, আমি আজকে প্রথমবার বলছি, মৌসুমী অনেক কিছু বলে, আমার ছেলের ছোটোবেলার বন্ধু সে। আমি তো, আমার ছেলে তখন কোথায়, যখন খুলনার কথা বলে, খুলনায় আমার ছেলে 4 বছর 5 বছরের ছিল, তো 5 বছরের একটা শিশু কি বন্ধুত্ব বুঝে? হ্যাঁ,
ও মেয়ে তো বয়সে একটু বড়, মিথ্যা কথা বলার তো কোনো কারণ নাই। নিজেকে ফলাও করার জন্য মিথ্যা বলতে অনেকবার নিষেধ করেছি, বলা উচিত না। এখন আমার আজকে কয়দিন থেকে এগুলো আমার মনে আসতেছে, যেমন শাবনূর, তারপরে মৌসুমী, তারপরে শাবানা, তারপরে আমি শাবানা, আমাকে ওখানে তারা খুব ইয়ে করছে, আমি যখন লাশ নিয়ে গেলাম কিন্তু পরে তো তারা আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, সমবেদনা জানানো উচিত ছিল না? পুরো এফডিসির প্রত্যেকের কেউ একটা মানুষ আসে নাই, কেন আসো নাই, কি কারণ? মৌসুমী কি তার মাকে নিয়ে আমার কাছে আসতে পারতো না? একান্ত উচিত ছিল না? আমার ছেলেটা মারা গেছে, তোর নায়ক, তুমি আসলে কি ফেসে যাইতি? কারণ তাদের ভিতরে আমার এখন প্রশ্ন, এবং এখন আমি কোর্টে আমি জিজ্ঞেস করব কেন তারা আসেনি, এটা জবানবন্দিটা তারা কোর্টে এসে দেখ, থানায় এসে দিতে হবে। মৌসুমী, আজকে শাবনূর, তুমি আমার সাথে আমার মেয়ের মতন ছিলা। অনেক সময় মেকআপের প্রবলেম, এটা প্রবলেম, আমার ছেলে বলতো, আমি বলে দিতাম, তুমি তোমার মাকে নিয়ে তো আসতে পারতা, তুমি যদি জড়িত না হও। কিন্তু আমরা তো পরে আলামত টের পেয়েছি যে তুমি আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্য মৌসুমী কেউই আসেনি, কারণ আজিজ মোহাম্মদ ভাইয়ের আন্ডারে ছিল সবাই। আমি যদি মরে যাই, আমি যদি আর মামলা আর আগাতে না পারি, আমি এতটুকু করে গেলাম যে আত্মহত্যা না, আমি এটা প্রমাণ করে গেলাম। আল্লাহ আমাকে সাহায্য করেছেন আপনাদের সাহায্যে, যে তাকে হত্যা করা হয়েছে। এটা প্রথম আমাদের সম্মানিত হলাম। আমার ছেলেকে অপবাদ দেওয়া হয়েছিল, অপবাদ প্রথমভাবে খণ্ডন করা হলো। এবং যদি না পারি, আপনারা মামলা চালায় যাবেন। আমার আরেকটা ছেলে রয়েছে, তার দিকে খেয়াল রাখবেন। এবং আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমার ভাই আমার পক্ষে বাদী হয়েছে, তার নিরাপত্তার প্রয়োজন। আমাদের দিকে যেন দৃষ্টি রাখা হয়, আমার মামলাকে যেন প্রভাবিত কেউ না করেন। এবং আমি থানাকে এখন ইনফর্ম করব, 48 ঘন্টা পার হয়ে গেছে, আসামিদের কোনো আমি এই আলামত দেখছি না, এবং কার্যকরী প্রস্তুতি নেওয়ার দরকার, ইমিডিয়েট যেন তা করা হয়। আমার আসামি যেন কোনোভাবে দেশ ত্যাগ না করতে পারে। ইমিগ্রেশনকে আমি অনুরোধ করছি, আপনারা নিশ্চয়ই এতক্ষণে আপনারা থানার থেকে নোটিশ পেয়ে গেছেন। প্লিজ দয়া করে, আপনারাও সালমান শাহ ভক্ত, আমরা চাই বিচারটা হোক। আপনারা সব জানেন, ওরা যদি উপস্থিত না থাকে তাহলে আপনারা জানতে পারবেন না ঘটনাটা কি। 4-5 জন মানুষ আগে ঢুকুক, তাদেরকে নেওয়ার পরে আমরা চাই না তাদেরকে খুন করে ফেলতে, আমরা চাই না তাদের যাবজ্জীবন হোক। আমি চাই আমার ছেলের আত্মহত্যার খণ্ডন হোক। তোমরা স্বীকার করো, আমি সবাইকে মাফ করে দিব। তোমরা স্বীকার করো কিভাবে কি হয়েছে, আমি সবাইকে মাফ করে দিব, আমি ওয়াদা করছি আমি মাফ করে দিব। কিন্তু বলতে হবে তোমরা খুন করেছো, আমার ছেলে খুন হয়েছে, আমার ছেলে আত্মহত্যা করে নাই। সালাম আলাইকুম। আমরা কথা বলবো সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী। আপনারা জানেন সালমান শাহ তিনি বেড়ে উঠেছেন, সালমান শাহ তার অনেক স্মৃতি, ভাই হিসাবে অনেক স্মৃতি থাকতে পারে, এবং তিনি সবসময় ঢাকায় ছিলেন, তার সাথে অনেক স্মৃতি ছিল। একটা প্রশ্ন তার কাছে আমি রাখতে চাই, সেটি হচ্ছে তার যে লাশটি উত্তোলন করেছিল এবং পোস্টমর্টেম যেটি করা হয়েছিল, সেখানে তার বাবার একটা সাইন নেওয়া হয়েছিল যে এটা আত্মহত্যা হিসাবে। এটা একটা ভুল প্রচারণা চালানো হচ্ছে, এই বিষয়টি তিনি একটু খুলাসা করবেন। আসলে এখানে সাইন করেনি, এই সাইনটা যখন রমনা থানায় প্রথমে যখন কেসটা যখন যায়, তো তখন তারাই এই জিনিসটাকে আনন্যাচারাল ডেথ হিসাবে তারা ক্যান্টনমেন্ট থানায় এটাকে তারা সাইন করেছিল এখানে। তো তখন আমার বাবা আসলে তো মেন্টাল সেই স্টেটে ছিলেন না। আপনারা সবাই বুঝবেন যে একটা ফ্যামিলিতে যখন একটা ডেথ হয়, মানুষের মানসিক অবস্থার খুব অবনতি ঘটে এই সময়। আর সালমান শাহ এমনই একজন মানুষ ছিলেন যে আমার বাবার প্রথম ছেলে, খুব মানে ইয়েভাবে, তো তখন তার মানসিক অবস্থা ঠিক ছিল না, তারা উল্টাপাল্টা কাগজে সাইন করানোর কারণেই এই ঘটনাটা ঘটেছে। তো আমি বিশ্বাস করি যে মাননীয় আদালত যে আজকে যে রায় দিয়েছেন, এটার প্রতি আমার শ্রদ্ধা, এবং আমি চাই যে এখনকার যে পুলিশ ডিপার্টমেন্ট যাদের হাতেই এই মামলাটা যাচ্ছে, যেই কোশ্চেনগুলা কোর্ট থেকে উঠেছে, যে সেই প্রশ্নগুলা যেন প্রপারলি অ্যান্সার করা হয়। তো আমার মনে হয় সেইগুলো প্রশ্নগুলোর যদি অ্যান্সার করা হয়, এই কেসের আসল রহস্যটা কি এবং কারা কারা কী কারণে এইখানে জড়িত আছে সব কিছুই বের হয়ে আসে। যেটা বলতে চাচ্ছি যে আমাদের পরিবারের অনেক প্রশ্ন আছে, এবং তাদের অনেক রকমের, আমার প্রশ্ন আছে, আমার ভাই, কারণ ফর দি লাস্ট 29 years আই হ্যাভ লস্ট মাই ব্রাদার। আমি আমার জীবনে অন্যরকমভাবে আমি আমার লাইফ লিড করছি আমার ভাই ছাড়া। আমার বাবা এই শকে মারা গিয়েছেন, আমার মা এই শকে এখন পর্যন্ত এফেক্টেড, শি ক্রাইজ এভরি নাইট। তো আমাদের অনেক রকমের প্রশ্ন থাকবে, অনেক রকমের প্রশ্ন আছে, এবং পুলিশকে আমি বা যারা ইনভেস্টিগেশন অফিসার থাকবেন তাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট আমি এটা করব
যে আপনারা প্লিজ একবার যখন আবার চান্স আপনারা পেয়েছেন, আপনারা একটা ফেয়ার একটা ইনভেস্টিগেশন করেন, একটা ফেয়ার আমাদেরকে একটা ইয়ে দেন, যাতে আমরা আমাদের মনটাকে একটা বুঝ দিতে পারি। না হলে তো সারা জীবন ধরে তো আমরা এই জিনিসটা তো কন্টিনিউ হতেই থাকবে। থ্যাংক ইউ। আমরা প্রত্যাশা করব সালমান শাহর মামলাটি আসলে তার সঠিক গন্তব্যে পৌঁছুক এবং তিনি ন্যায় বিচার পান, এবং তার মা যে গত 29 বছর তিনি অপেক্ষা করেছিলেন, সেই অপেক্ষার তার প্রহরটা শেষ হবে এবং যারা অপরাধী তারা সঠিক বিচার পাবে, সেই প্রত্যাশাই করছি। ধন্যবাদ সবাইকে।